আমাদের সবার জীবনেই মনে হয় এমন একটা সময় আসে, হয়তো মাঝরাতে হুট করে জেগে উঠে ভাবি, আমি ঠিক কি করছি। হ্যাঁ, অথবা কোনো বন্ধুর বিশাল সফলতার খবর দেখে নিজের দিকে তাকিয়ে মনে হয়, আমার কি এই পথেই চলার কথা ছিল? একদম। আর এই প্রশ্নগুলো না ভীষণ একা করে দেয়। মনে হয় যেন শুধু আমি এই ধাঁধায় আটকে আছি। ঠিক। আজ আমরা ঠিক এই আটকে থাকা অবস্থা থেকে বেরোয়ার কিছু সূত্র নিয়ে কথা বলবো। আমাদের হাতে আছে বিল বার্নেট আর ডেভ এভান্সের লেখা ডিজাইনিং ইয়োর লাইফ বইয়ের মূল ধারণাগুলো। হুম। আজকের আলোচনার লক্ষ্য কিন্তু কোনো মানে জাদুকরী সমাধান দেওয়া নয়, বরং জীবনটাকে দেখার একটা নতুন চশমা দেওয়া। চলুন জীবনকে একটা ডিজাইন প্রজেক্ট হিসেবে দেখি। ব্যাপারটা কিন্তু দারুণ মজার। কারণ ডিজাইন শব্দটা শুনলেই আমাদের মাথায় আসে সুন্দর চেয়ার বা নতুন স্মার্টফোন। ঠিক, বা কোনো অ্যাপের ইন্টারফেস। হ্যাঁ, কিন্তু জীবনের মতো এমন একটা জটিল অগোছালো জিনিসকেও যে ডিজাইন করা যায়, এই ধারণাটাই তো বৈপ্লবিক। আচ্ছা, বইটির লেখকরা কারা? ওনারা হলেন বিল বার্নেট আর ডেভ ইভান্স, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডিজাইন প্রোগ্রামের শিক্ষক। ওনারা মূলত প্রোডাক্ট ডিজাইনে যে নীতিগুলো আছে সেগুলোকেই মানুষের জীবন আর কেরিয়ারের সমস্যা সমাধানের জন্য ব্যবহার করেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটা শুধু ২০ বছর বয়সী তরুণদের জন্য নয়। না, একদমই না। ৪০ বা ৬০ বছর বয়সেও যারা নতুন পথের সন্ধান করছেন, তাদের জন্য এটা সমানভাবে প্রাসঙ্গিক। একদম। আর এই ডিজাইন প্রজেক্টটা শুরু করার আগে আমাদের মাথায় গেঁথে থাকা কিছু ভুল ধারণা, মানে কিছু বাগস দূর করতে হবে। রাইট। বইতে এগুলোকে বলা হচ্ছে ডিসফাংশনাল বিলিভস। হ্যাঁ, এগুলো আমাদের অপারেটিং সিস্টেমে এমনভাবে বসে গেছে যে আমরা ধরতেই পারি না যে এগুলোই আমাদের আটকে রেখেছে। আচ্ছা। চলুন কিছু গল্পের মধ্যে দিয়ে যাই, যেমন অ্যালেনের গল্পটা। মেয়েটা ছোটবেলা থেকে পাথর ভালোবাসত, তাই সে জিওলজি নিয়ে পড়ল। সবাই ভাবল, বাহ, কি সুন্দর মিলে গেল। কিন্তু গ্র্যাজুয়েশনের পর এলেনের মনে হলো সে আসলে জিওলজিস্ট হতে চায় না। এখন তার বাবা মা দিশেহারা, কারণ তাদের মাথায় গেঁথেছিল যে তোমার ডিগ্রি তোমার ভবিষ্যৎ ক্যারিয়ার ঠিক করে দেবে। এটা আমাদের সমাজের একটা বিশাল বড় বিশ্বাস, তাই না? বিশাল। কিন্তু বাস্তবতা হল, শুধু আমেরিকার কথায় যদি ধরি, সেখানে মাত্র ২৭% কলেজ গ্র্যাজুয়েট তাদের মেজর বা প্রধান বিষয়ের সাথে সম্পর্কিত ক্ষেত্রে কাজ করে। মাত্র ২৭%? হ্যাঁ, তার মানে প্রায় ৩/৪ মানুষই কিন্তু ভিন্ন পথে হাঁটে। ডিগ্রি একটা দরজা খুলে দেয়, কিন্তু সেটাকে তো সারা জীবনের জেলখানা বানানোর কোনো মানে হয় না। ঠিক। এবার আসি জেনিনের গল্পে। জেনিন হল সেই আদর্শ ছাত্রী যার জীবনের গ্রাফটা একদম নিখুঁত। সেরা স্কুল, সেরা ল কলেজ, নামকরা ফার্মে চাকরি। মানে বাইরে থেকে দেখলে মনে হবে জীবন তো একদম সাজানো। একদম। কিন্তু জেনিন সুখী নয়। সে প্রায়ই রাতে একা একা কাঁদে আর ভাবে, সবকিছুই তো ঠিকঠাকই করলাম, তাহলে ভেতরে এত শূন্যতা কেন? কারণ জেনিন যে বিশ্বাসটা নিয়ে চলেছিল সেটা হলো, সফল হতে পারলেই তুমি সুখী হবে। হুম। কিন্তু এখানে সফলতার সংজ্ঞাটা কে ঠিক করে দিয়েছে? সমাজ, পরিবার, নাকি সে নিজে? রাইট। বইয়ের লেখকরা বলছেন, সুখ কোনো গন্তব্য নয়, এটা হলো সঠিক পথে চলার অনুভূতি। যখন আপনার কাজ আর আপনার ভেতরের সত্তার মধ্যে একটা মিল থাকে, তখনই সুখ আসে। হুম। আর তৃতীয় গল্পটা ডোনাল্ডের। ৩০ বছরের বেশি সময় ধরে একই কোম্পানিতে কাজ করছেন। বাড়ি, গাড়ি, ছেলেমেয়েদের পড়াশোনা সব গোছানো। হুম। কিন্তু প্রায়ই তার মনে হয়, এই যে প্রতিদিন একই কাজ করছি, এর মানেটা কি? কিন্তু কিছু বদলানোর কথা ভাবলেই তার মনে হয়, এখন আর নতুন কিছু করার সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। ঠিক। আর এই ভাবনাটা হল সবচেয়ে বড় মানসিক কারাগার। কিন্তু পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। তাই নাকি? আমেরিকায় ৪৪ থেকে ৭০ বছর বয়সী ৩১ মিলিয়নেরও বেশি মানুষ একটা এনকোর ক্যারিয়ার বা জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার কথা ভাবছে বা ইতোমধ্যে শুরুও করেছে। বাহ। তারা এমন কাজ খুঁজছে যা শুধু টাকার জন্য নয়, বরং অর্থবহ। সুতরাং অনেক দেরি হয়ে গেছে কথাটা আসলে একটা অজুহাত, বাস্তবতা নয়। তাহলে এই যে ভুল ধারণাগুলোর দেয়াল, এগুলো ভাঙার উপায়টা কি? এখানেই কি ডিজাইনারদের মতো চিন্তা করার বিষয়টা আসছে? ঠিক ধরেছেন। ডিজাইনাররা সমস্যাকে ভয় পায় না, বরং ভালোবাসে। কারণ প্রত্যেকটা সমস্যার মধ্যেই একটা নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। হুম। তবে এখানে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে হবে। সব সমস্যা একরকম নয়।
একটা হলো ইঞ্জিনিয়ারিং সমস্যা আর একটা হলো ডিজাইন সমস্যা। এটা একটু ভেঙে বললে ভালো হয়, দুটোর মধ্যে আসল তফাৎটা কোথায়? ধরুন অ্যাপেলের প্রথম ল্যাপটপের কবজা বা হিঞ্জ ডিজাইন করা, এটা ছিল একটা ইঞ্জিনিয়ারিং সমস্যা। আচ্ছা। এর একটা পরিষ্কার লক্ষ্য ছিল, কবজাটা যেন 10,000 বার খোলা বন্ধ করা যায় এবং 5 বছর টেকে। এখানে ডেটা আছে, নির্দিষ্ট পদ্ধতি আছে এবং এর মাধ্যমে একটা সেরা সমাধান খুঁজে বের করা সম্ভব। বুঝলাম। তাহলে ডিজাইন সমস্যাটা কি রকম? ডিজাইন সমস্যা হলো মানুষের হাতে এমন কি ডিভাইস দেওয়া যায় যা তাদের জীবনকে আরও সহজ আর সৃজনশীল করে তুলবে। এই প্রশ্নটার কোনো একটা নির্দিষ্ট বা সেরা উত্তর নেই। কোনো ফর্মুলাও নেই। একদম, এখানেই ডিজাইনারদের কাজ শুরু হয়। তারা অনেকগুলো আইডিয়া নিয়ে ভাবে, প্রোটোটাইপ বানায়, পরীক্ষা করে, ব্যর্থ হয়, আবার নতুন করে চেষ্টা করে। আর জীবনটাও ঠিক তেমনই একটা ডিজাইন সমস্যা। ঠিক, কিভাবে সুখী হওয়া যায় বা আমার জীবনের উদ্দেশ্য কি, এগুলোর কোনো একটিমাত্র সঠিক উত্তর নেই। এটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো সমাধান করার বিষয় নয়, এটা ডিজাইনের মতো তৈরি করার বিষয়। দারুণ অ্যানালজি। আর এই ডিজাইন প্রজেক্ট সফল হওয়ার জন্য বইতে 5টি মূল মানসিকতা বা মাইন্ডসেটের কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রথমটা হলো কৌতূহল, কিউরিওসিটি, মানে সবকিছুকে শিশুর মতো নতুন চোখে দেখা, প্রশ্ন করা। আর ধরে না নেওয়া যে আপনি সবকিছু জানেন। একদম। দ্বিতীয়টি হলো কাজে ঝাঁপিয়ে পড়া, বায়াস টু অ্যাকশন। এটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ভীষণ। ডিজাইনাররা শুধু ঘরে বসে প্ল্যান করে না, তারা কিছু একটা করে, বানায়, চেষ্টা করে। ঘন্টার পর ঘন্টা চিন্তা করে পথ বের করার চেয়ে ছোট্ট একটা পদক্ষেপ নিয়ে দেখা ভালো যে কি হয়। তৃতীয় মাইন্ডসেটটা আমার সবচেয়ে পছন্দের, নতুন করে ভাবা, রিফ্রেমিং। আচ্ছা, মানে সমস্যাটাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা। যেমন আমরা ছোটবেলা থেকে একটা প্রশ্ন শুনে বড় হয়েছি, বড় হয়ে কি হতে চাও? হ্যাঁ, এটা তো সবাই শোনে। এই প্রশ্নটা আমাদের মাথায় ঢুকিয়ে দেয় যে জীবন হলো একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর দৌড়। কিন্তু প্রশ্নটাকে যদি আমরা একটু বদলে নিই, তুমি কি হিসেবে বেড়ে উঠতে চাও? বাহ, তখন পুরো ধারণাটাই পাল্টে যায়। জীবন তখন একটা স্থির লক্ষ্য না হয়ে একটা চলমান যাত্রায় পরিণত হয়। ঠিক। আর এই রিফ্রেমিং কিন্তু আটকে যাওয়া অবস্থা থেকে বের হওয়ার সবচেয়ে শক্তিশালী উপায়। চতুর্থ মাইন্ডসেটটা হল সচেতনতা। অ্যাওয়ারনেস। এটা মানে কি? এটা মেনে নেওয়া যে জীবন ডিজাইন একটা অগোছালো প্রক্রিয়া। এখানে ভুল হবে, ব্যর্থতা আসবে, কিন্তু এটা প্রক্রিয়ারই অংশ। প্রতিটা ভুল থেকে কিছু শেখার আছে। এবং শেষ কিন্তু সম্ভবত সবচেয়ে জরুরি, সাহায্য চাওয়া, র্যাডিক্যাল কোলাবোরেশন। কিন্তু এখানে র্যাডিক্যাল বা চরম শব্দটা কেন ব্যবহার করা হলো? এর বিশেষত্ব কি? চমৎকার প্রশ্ন। কারণ এটা শুধু বন্ধুদের কাছে পরামর্শ চাওয়া নয়। র্যাডিক্যাল কোলাবোরেশন মানে হল সচেতনভাবে নিজের জন্য একটা লাইফ ডিজাইন টিম তৈরি করা। একটা টিম? হ্যাঁ, এবং সেই টিমে এমন মানুষ থাকা উচিত যারা আপনার মতো নয়। হয়তো আপনার টিমে একজন ইঞ্জিনিয়ার, একজন শিল্পী আর আপনার চেয়ে বয়সে অনেক বড় একজন ব্যক্তিও থাকতে পারেন। কারণ জীবন ডিজাইন একা করার মতো খেলা নয়। সেরা আইডিয়াগুলো প্রায় আসে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণের সংমিশ্রণ থেকে। একদম। আপনি যে সমস্যাটা দেখতে পাচ্ছেন না, আপনার টিমের অন্য কেউ হয়তো সেটা সহজেই ধরে ফেলবে। এই মাইন্ডসেটগুলো নিয়ে ভাবতে গিয়ে একটা খুব প্রচলিত উপদেশের কথা মাথায় আসছে, নিজের প্যাশন খুঁজে বের করো এবং সেটাকেই পেশা বানাও। মাত্র 20%। মাত্র 20%? হ্যাঁ, মানে 5 জনের মধ্যে মাত্র একজন নিজের জীবনের কোনো একটা সুনির্দিষ্ট প্যাশন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে। তার মানে বাকি 80% মানুষই জানে না তাদের প্যাশন কি। ঠিক। এখন এই 80% মানুষকে যদি বলা হয়, যাও নিজের প্যাশন খুঁজে বের করো, তখন তারা আরও বেশি দিশেহারা আর হতাশ হয়ে পড়ে। তাদের মনে হয় আমার মধ্যেই কোনো সমস্যা আছে। কিন্তু স্টিভ জবসের মতো সফল ব্যক্তিরা তো সবসময় এই কথাই বলে গেছেন। তাহলে কি তাদের পরামর্শ ভুল ছিল? তাদের পরামর্শ তাদের জন্য হয়তো ঠিক ছিল, কারণ তারা সে 20% একজন ছিলেন। কিন্তু বাকি 80%-এর জন্য বাস্তবতা ভিন্ন। আচ্ছা। লেখকরা বলছেন, বেশিরভাগ মানুষের জন্য প্যাশন আগে থেকে আবিষ্কার করার মতো কোনো গুপ্তধন নয়। বরং প্যাশন হলো কোনো কিছু চেষ্টা করার, সেটায় দক্ষ হয়ে ওঠার এবং তার থেকে ইতিবাচক সাড়া পাওয়ার একটা ফলাফল। একদম। আপনি কিছু একটা করেন, সেটাতে ভালো করতে শুরু করেন, মানুষ আপনার কাজের প্রশংসা করে, তখন সেই কাজটার প্রতি আপনার ভালোবাসা বা প্যাশন জন্মায়। অর্থাৎ প্যাশন কারণ নয়, ফলাফল। তাহলে যদি প্যাশন দিয়ে শুরু করা না যায়, তাহলে শুরুটা হবে কোথা থেকে? এই বিশাল ডিজাইন প্রজেক্টের প্রথম পদক্ষেপটা কি?
বইটির উত্তরটা খুব সহজ এবং গভীর। আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। স্টার্ট ওয়ে ইউ আর। হ্যাঁ, এর মানে হল নিজের বর্তমান অবস্থাকে কোনো বিচার বা আক্ষেপ ছাড়াই মেনে নেয়া। আর এখানেই গ্র্যাভিটি সমস্যা বা মাধ্যাকর্ষণ সমস্যার ধারণাটা আসে। গ্র্যাভিটি সমস্যা মানে যা বদলানো সম্ভব না। একদম। এমন কিছু সমস্যা আছে যা সমাধানযোগ্য নয়। সেগুলো বাস্তবতা। যেমন বাংলাদেশে একজন কবির পক্ষে শুধু কবিতা লিখে সংসার চালানো প্রায় অসম্ভব। এটা তো সত্যি। মতোই বাস্তবতা। এটা নিয়ে অভিযোগ করতে পারেন, কিন্তু বদলাতে পারবেন না। তাহলে উপায় কি? হাল ছেড়ে দেওয়া? না, উপায় হলো সমস্যাটাকে রিফ্রেম করা। যে সমস্যাটা বদলানো যাবে না সেটা নিয়ে পড়ে না থেকে তার চারপাশে কাজ করার পথ বের করা। আচ্ছা। প্রশ্নটা আমি কেন কবি হিসেবে টাকা পাই না, না হয়ে হতে পারে আমি আমার লেখার দক্ষতাকে আর কোন কোন উপায়ে ব্যবহার করে আয় করতে পারি। ঠিক। আর নিজের বর্তমান অবস্থাটা ঠিক কোথায় সেটা বোঝার জন্য বইটিতে একটা লাইফ ডিজাইন অ্যাসেসমেন্টের কথা বলা হয়েছে, অনেকটা গাড়ির ড্যাশবোর্ডের মতো। হ্যাঁ, যেখানে জীবনের 4টে গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে দেখতে বলা হয়েছে: স্বাস্থ্য, হেলথ, কাজ, ওয়ার্ক, খেলা, প্লে এবং ভালোবাসা, লাভ। স্বাস্থ্য মানে তো শুধু শরীর চর্চা নয়, তাই না? না, একদমই না। আপনার মানসিক, আবেগিক এবং আত্মিক সুস্থতাও এর অংশ। কাজ মানে শুধু আপনার ৯টা-৫টার চাকরি নয়, যে কোনো অর্থপূর্ণ প্রজেক্ট, ভলেন্টিয়ারিং বা প্যারেন্টিংয়ের মতো কিছু। হ্যাঁ, আর খেলা বা প্লে হলো সেই সব কাজ যা আপনি কোনো উদ্দেশ্য ছাড়া শুধু আনন্দের জন্য করেন। আর ভালোবাসা মানে পরিবার, বন্ধু ও পারিপার্শ্বিকতার সাথে আপনার সম্পর্কের মান। এই 4টি ক্ষেত্রে নিজেকে একটা স্কেলে মার্ক করতে বলা হয়েছে। যেমন গাড়ির ড্যাশবোর্ডে ফুয়েল ইন্ডিকেটর যেমন বলে দেয় তেল কতটা আছে। এই অ্যাসেসমেন্টটাও আপনাকে বলে দেবে আপনার জীবনের কোন ক্ষেত্রে ফুয়েল কমে গেছে। এটা কোনো পরীক্ষার নম্বর নয়, এটা শুধু একটা রিয়ালিটি চেক। এখান থেকেই বোঝা যাবে কোন জায়গাটাতে প্রথম মনোযোগ দেওয়া দরকার। এটাই আপনার ইউ আর হিয়ার বা বর্তমান অবস্থান। ঠিক। একবার যখন আপনি কোথায় আছেন তা জেনে গেলেন, তখন আপনার একটা কম্পাস দরকার হবে, যা আপনাকে পথ দেখাবে। ম্যাপ কিন্তু নয়, কম্পাস। ম্যাপ নয় কেন? কারণ ম্যাপ আপনাকে একটা নির্দিষ্ট রাস্তা দেখায়, কিন্তু জীবন তো সবসময় ম্যাপ মেনে চলে না। কম্পাস আপনাকে সঠিক দিকটা দেখিয়ে দেয়, যাতে পথ হারালেও আপনি আবার নিজের দিকে ফিরে আসতে পারেন। আচ্ছা। এই কম্পাসটি দুটি জিনিস দিয়ে তৈরি, আপনার কর্মদর্শন এবং আপনার জীবন দর্শন। কর্মদর্শন বা ওয়ার্ক ভিউ, এই ধারণাটা একটু পরিষ্কার করা যাক। এটা কি শুধু আমি কি কাজ করতে চাই সেটা ঠিক করা? তার চেয়েও গভীর। কর্মদর্শন হল আপনার কাছে কাজের অর্থ কি সেই প্রশ্নের উত্তর খোঁজা। আপনি কেন কাজ করেন? কাজ কি শুধুই টাকা উপার্জনের একটা উপায়? নাকি এটা আত্মপরিচয়ের অংশ বা সমাজে অবদান রাখার একটা মাধ্যম? একদম। ভালো কাজ বলতে আপনি কি বোঝেন, কাজের মাধ্যমে আপনি কি অর্জন করতে চান, এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়েই আপনার কর্মদর্শন তৈরি হয়। আর জীবন দর্শন বা লাইফ ভিউ, এটা তো আরও বড় আর কঠিন প্রশ্ন বলে মনে হচ্ছে। জীবনের মানে কি, এই সব ভাবতে গেলে তো মাথা ঘুরে যায়। হ্যাঁ, এটা বড় প্রশ্ন, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এটা ধাপে ধাপে ভাবার বিষয়। জীবন দর্শন মানে হল আপনার কাছে কি মূল্যবান, জীবনের অর্থ কি। এই পৃথিবীতে নিজের ভূমিকা কি, পরিবার, সমাজ, বিশ্বের সাথে নিজের সম্পর্ক কেমন, এইগুলো। ঠিক। এই মৌলিক প্রশ্নগুলোর উত্তরেই আপনার জীবন দর্শন তৈরি করে। এটা একবারে খুঁজে পাওয়ার বিষয় নয়, এটা সারা জীবন ধরে বিকশিত হয়। আর বইতে বলা হচ্ছে আসল ম্যাজিকটা ঘটে যখন এই কর্মদর্শন আর জীবন দর্শন একত্রিত হয়, যখন তাদের মধ্যে একটা সামঞ্জস্য বা কোহেরেন্সি তৈরি হয়। তখন আপনি নিজের জন্য একটা ট্রু নর্থ বা সঠিক দিক খুঁজে পান। একদম। কোহেরেন্স বা সামঞ্জস্যই হল মূল লক্ষ্য। এমন একটা জীবন যাপন করা যেখানে আপনার পরিচয়, আপনার বিশ্বাস আর আপনার কাজ, এই তিনটির মধ্যে একটা স্পষ্ট সংযোগ থাকে। ঠিক, যখন এই তিনটির মধ্যে মিল থাকে তখন জীবনে একটা অর্থ খুঁজে পাওয়া যায়, একটা গভীর সন্তুষ্টি আসে। আর যখন অমিল থাকে তখন ডোনাল্ডের মতো মনে হয়, আমি কেন এটা করছি? বা জ্যানিনের মতো মনে হয়, সব পেয়েও কেন কিছু একটা নেই। একদম। এই কম্পাসটাই আপনাকে জীবনের ছোট বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, জীবন কোনো গন্তব্য নয়, বরং একটা সৃজনশীল যাত্রা। হ্যাঁ, আমাদের মাথায় থাকা কিছু ভুল ধারণা আমাদের আটকে রাখে, কিন্তু ডিজাইনারদের মতো কৌতূহল,
কাজে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা আর সমস্যাকে নতুন করে দেখার ক্ষমতা দিয়ে আমরা সেই বাধাগুলো পার করতে পারি। এবং প্যাশন খুঁজে বের করার মতো চাপের মধ্যে না থেকে বরং আমরা এখন কোথায় আছি তা বুঝে ছোট ছোট পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এগিয়ে যেতে পারি। আর নিজের কর্মদর্শন ও জীবন দর্শনকে মিলিয়ে একটা ব্যক্তিগত কম্পাস তৈরি করতে পারি, যা আমাদের সব সময় সঠিক পথের দিকে ইশারা করবে। ডিজাইন থিংকিং শুধু পণ্য বা প্রযুক্তি তৈরির জন্য নয়, এটা একটা অর্থপূর্ণ ও আনন্দময় জীবন তৈরির অন্যতম শক্তিশালী উপায়। একদম। এই আলোচনাটা আমার নিজের জন্য খুব দরকার ছিল। এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। কোনো বড় সিদ্ধান্ত বা জীবনের আমূল পরিবর্তনের কথা ভাবার দরকার নেই। শুধু ভাবুন, কম শক্তি আছে, সেই ক্ষেত্রটিতে শক্তি সামান্য বাড়ানোর জন্য আগামী 1 সপ্তাহে আপনি খুব ছোট কোনো একটা প্রোটোটাইপ বা পরীক্ষা চালাতে পারেন। এমন কি একটা পদক্ষেপ যা নিতে 10 মিনিটের বেশি লাগবে না, কিন্তু আপনার ভালো লাগার অনুভূতিকে 1 বিন্দু হলেও বাড়িয়ে তুলতে পারে?